ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টেস্ট আইকিউ চ্যানেল। টেস্ট আইকিউ এর তরফ থেকে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। তো আজকে কিন্তু আমরা পেডাগজির একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আলোচনা করতে চলেছি। তো পেডাগজির আজকে আলোচ্য বিষয় হচ্ছে টিচিং মেথড। এই টিচিং মেথড থেকে আজকে আমরা এমসিকিউ সলভ করব এবং তার সঙ্গে যেটা বলার যে এই মেথডগুলো খুব সুন্দরভাবে আমরা একটু বুঝে নেব। মেথডের মধ্যে কি কি রয়েছে? মেথডের মধ্যে আমরা প্রত্যেকে জানি যে ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড, হিউরিস্টিক মেথড, প্রবলেম সলভিং মেথড, লেকচার মেথড, এই সমস্ত মেথডগুলো আমাদের প্রত্যেকের কম বেশি কনসেপ্টে কিন্তু রয়েছে। তো সেই জায়গাগুলোকে নিয়ে এবং পেডাগজির মানে ওই ওই কনসেপ্টগুলোকে নিয়েই আমরা আজকের এমসিকিউটা সলভ করব। পুনরায় একবার বলবো যে আজকের ক্লাসটা কিন্তু পি টেট হোক, আপার প্রাইমারি টেট হোক, সি টেট হোক এবং স্পেশাল এডুকেটরের এক্সাম হোক, সমস্ত এক্সামের জন্য ইকুয়াল ইম্পর্টেন্ট। তো তোমরা প্রত্যেকে যে আমাদের যে টেস্ট আইকিউ চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, তোমরা ওখানে কাইন্ডলি একটু জয়েন করে যাবে। ওখানে সমস্ত ক্লাসের পিডিএফ সহ এমসিকিউ প্রোভাইড করা হয়। এখানে ফেসিলিটিস গুলো কি কি রয়েছে আমরা এক ঝলক দেখে নেব। ফেসিলিটিস যেটা রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে, তার সঙ্গে প্রতিটা টপিক, প্রতিটা ইউনিট, প্রত্যেকটা সাব ইউনিট কিন্তু এখানে খুব মানে ধৈর্যের সঙ্গে সলভ করা হয়। অল রেকর্ডেড ক্লাস, প্রত্যেকটা রেকর্ডেড ক্লাস তোমরা পাচ্ছ, যেটা প্রত্যেকটা শিক্ষার্থী তার নিজের সময় মতো ইচ্ছা মতো সেটা দেখতে পারবে। ক্লাস পিডিএফ পাচ্ছ, মানে ক্লাস নোটসটা তোমরা পিডিএফ আকারে তোমরা ফোনে পেয়ে যাচ্ছ। ক্লাস হোমওয়ার্ক, প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক কিন্তু তোমাদের দেয়া হবে। সাবজেক্ট ওয়াইজ মক থাকবে, ডেইলি মক থাকবে এবং ফুল মক থাকবে। ওকে, আচ্ছা। তো তোমরা প্রত্যেকেই জানো কৌশিক স্যার সায়েন্স নেবেন সিডিপি, সোশ্যাল স্টাডিজ রয়েছেন সঞ্জয় স্যার, ইংলিশ রয়েছেন সুপ্রীতি ম্যাম এবং বাংলার জন্য রয়েছেন বিশ্বজিৎ স্যার। তো চলো আজকে আমরা শুরু করছি খুব খুব গুরুত্বপূর্ণ 30টা এমসিকিউ এবং টপিক কিন্তু বলা হয়েছে টিচিং মেথড। টিচিং মেথড যেখানে আবারও বলছি সমস্ত রকম মেথড, সেটা প্রবলেম সলভিং হোক, সেটা হিউরিস্টিক হোক, সেটা ইন্ডাকটিভ হোক, সেটা ডিডাকটিভ হোক, সেটা লেকচার মেথড হোক, সমস্ত মেথডগুলোকে কম্প্যাক্ট করে কিন্তু আজকের ক্লাসটা আমরা করতে চলেছি এবং স্পেশালি এমসিকিউ। তো আমাদের ফার্স্ট যে এমসিকিউটা আমাদের সামনে এসছে সেটা খুব মন দিয়ে দেখো এবং প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, প্রত্যেকে কমেন্ট সেকশনে উত্তর করো। দেখো, একজন শিক্ষক লক্ষ্য করলেন যে শিক্ষার্থীরা কোনো নীতি মুখস্থ করতে পারছে, যে কোনো নীতি, এবার যদি বলি সেটা প্যাভলভের হতে পারে, সেটা স্কিনারের হতে পারে, সেটা গেস্টাল্টের হতে পারে, সেটা যে কোনো নীতি, বা যদি ইন্টেলিজেন্টের দিক থেকে দেখি সেটা গার্ডেনার হতে পারে, সেটা স্পিয়ারম্যান হতে পারে, সেটা থর্নডাইক হতে পারে, যে কোনো মুখস্থ করতে পারছে কিন্তু নতুন পরিস্থিতিতে তা প্রয়োগ করতে পারছে না। এই সমস্যার সমাধানে কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর হতে পারে? লেকচার মেথড, ড্রিল মেথড, প্রবলেম সলভিং মেথড না অল? এর সঠিক উত্তর তোমরা আইডেন্টিফাই করেই ফেলেছো। প্রবলেম সলভিং মেথড, সমস্যার সমাধান পদ্ধতি সবচেয়ে কার্যকর। লেকচার মেথড আমরা জানি বক্তৃতা ভিত্তিক যে শিক্ষাদান প্রক্রিয়া, যেটা একদমই শিক্ষার্থী কেন্দ্রিক নয়, যেটা শিক্ষক কেন্দ্রিক এবং যেটা বর্তমানে একটু মানে কম গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। হ্যাঁ, তবে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। সেই রিলেটেড এমসিকিউ আমরা পাবো যখন তথ্য মানে প্রচুর এবং শিক্ষার্থীও প্রচুর, তখন কিন্তু আমরা ওটা ডিসকাশন মেথড বা প্রবলেম সলভিং মেথড বা হিউরিস্টিক মেথড এইভাবে নয়, আমরা লেকচার মেথডে আমরা শিক্ষাদানটা করতে পারি, যদিও সেটা শিক্ষক কেন্দ্রিক হচ্ছে একতরফ। ড্রিল মেথড মুখস্থবিদ্যা, যেটা প্রবলেম সলভিং মেথড সমস্যা সমাধান ভিত্তিক শিখন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখব। একজন শিক্ষক প্রথমে সূত্র শেখালেন, পরে তার ব্যতিক্রমী ক্ষেত্রগুলো বিশ্লেষণ করতে বললেন। এখানে প্রধানত কোন ধরনের চিন্তন সক্রিয় হচ্ছে?
ডাইভার্জেন্ট থিঙ্কিং, রিফ্লেক্টিভ থিঙ্কিং, কনভার্জেন্ট থিঙ্কিং, ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন। খুব মন দিয়ে দেখো এবং সঠিক উত্তর কি সেটা বলো। একজন শিক্ষক প্রথমে সূত্র শেখালেন, পরে তার ব্যতিক্রমী ক্ষেত্রগুলো বিশ্লেষণ করতে বললেন। এখানে প্রধানত কোন ধরনের চিন্তন সক্রিয় হচ্ছে বলো। এর সঠিক উত্তর হয়ে যাবে কনভার্জেন্ট থিঙ্কিং। ঠিক আছে, আচ্ছা প্রথমে সূত্র, অবশ্যই সূত্র, পরে ব্যতিক্রমী ক্ষেত্রগুলো বিশ্লেষণ করলেন। ডাইভার্জেন্ট নয়, কারণ একটা বিষয়কে চারিদিক থেকে ভাবা, ক্রিয়েটিভ, অনেকটা ক্রিয়েটিভিটির সঙ্গে ডাইভার্জেন্ট থিঙ্কিংটা সম্পর্কযুক্ত। রিফ্লেক্টিভ যেটা আমরা জানি যে প্রয়োগমূলক চিন্তা, ক্রিয়েটিভ। ঠিক আছে, তো প্রথমে সূত্র শেখা, পরে ব্যতিক্রমী ক্ষেত্রগুলো বিশ্লেষণ করতে বললেন। এটা কিন্তু কনভার্জেন্ট থিঙ্কিং এর সঙ্গে সম্পর্কযুক্ত। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3, ইন্ডাকটিভ মেথড এর একটা মৌলিক সীমাবদ্ধতা কি? ইন্ডাকটিভ মেথড কিন্তু, ইন্ডাকটিভ মেথড বলতে আমরা স্বাভাবিকভাবে যেটা জানি যে প্রথমে উদাহরণ পরে সূত্র। এর সীমাবদ্ধতাটা কি? এটা বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দেয় না, এটা সাধারণীকরণের বৈধতা নিশ্চিত করতে পারে না সব সময়, এটা শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করে তোলে, এটা কেবল মৌখিক শিক্ষার উপর নির্ভরশীল। বলো কি হবে? আচ্ছা, এর সঠিক উত্তর আমরা করব মৌখিক সীমাবদ্ধতা। এটা সাধারণীকরণের বৈধতা নিশ্চিত করতে পারে না সবসময়। আর এটা যেহেতু ইন্ডাকটিভ, সেক্ষেত্রে নিষ্ক্রিয় করে তোলে এটাও আমরা বলতে পারি না, মৌখিকও নয়, যেহেতু এখানে শিক্ষার্থীরা মানে প্রথমে শিক্ষার্থীদের দিয়ে ভাবানো হয় বা উদাহরণ দেওয়া হয়, যেখানে নিষ্ক্রিয় নয়, তো আমরা বৈধতা নিশ্চিত করতে পারি না সবসময়। অপশন বিটা করব সঠিক উত্তর। বেশ, পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4, মন দিয়ে দেখো, অ্যাসারশন রিজন। অ্যাসারশনে বলা হচ্ছে প্রবলেম সলভিং মেথড শিক্ষার্থীর মেটাকগনিটিভ দক্ষতা বিকাশে সহায়তা করে। আর রিজন বলা হচ্ছে এই পদ্ধতিতে শিক্ষার্থী নিজের চিন্তা, কৌশল, সিদ্ধান্তের কার্যকারিতাটা বিচার করে। উভয়ই সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা, উভয়ই সত্য কিন্তু আর ব্যাখ্যা নয়, এ সত্য আর মিথ্যা, এ মিথ্যা আর সত্য। বলো এর সঠিক উত্তর আমরা করে নেব অপশন এ, উভয়ই সত্য আর হলো এর সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন, ইউরিস্টিক মেথড। ইউরিস্টিক মেথড হচ্ছে অনুসন্ধান পদ্ধতি। শিক্ষকের ভূমিকা সবচেয়ে যথাযথভাবে কোনটা প্রকাশ করে? জ্ঞানের প্রধান উৎস, শিখন কার্যক্রমের নিয়ন্ত্রক, অনুসন্ধান প্রক্রিয়ার সহায়ক, মূল্যায়নের একমাত্র নির্ধারক। আচ্ছা, সবচেয়ে যথাযথভাবে কোনটা প্রকাশ করে বলো? ইউরিস্টিক মানে অনুসন্ধান ভিত্তিক যে পদ্ধতি, এর সঠিক উত্তর অপশন সি। পরের প্রশ্ন, একজন শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন উদাহরণ পর্যবেক্ষণ করতে দিলেন। শিক্ষার্থীরা একটা সাধারণ নীতি নির্ণয় করলো, পরে শিক্ষক সেই নীতির সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করলেন। এই শিখন প্রক্রিয়ার মূল বৈশিষ্ট্য কি? জ্ঞানকে কর্তৃত্বের মাধ্যমে গ্রহণ করা, অভিজ্ঞতা থেকে সাধারণীকরণে পৌঁছানো, প্রতিষ্ঠিত নীতির প্রয়োগ অনুশীলন করা, তথ্যের সংগঠিত উপস্থাপনা। খুব ভালো করে দেখতে হবে এবং তারপরে যদি আমরা উত্তরটা দেখি তো সঠিক উত্তর হবে অভিজ্ঞতা থেকে সাধারণীকরণে পৌঁছানো। আচ্ছা, বিভিন্ন উদাহরণ পর্যবেক্ষণ করতে দিলেন। আচ্ছা, শিক্ষার্থীর একটা সাধারণ নীতি নির্ধারণ করলো, পরে শিক্ষক সেই নীতির সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করলেন। এই শিখন প্রক্রিয়ার মূল বৈশিষ্ট্য। ওকে, ঠিক আছে, চলো তারপরে আমরা সঠিক কোয়েশ্চেন দেখে নেব। পরের প্রশ্ন, কোন পদ্ধতি কন্ট্রাক্টিভিস্ট লার্নিং থিওরি এর সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ? লেকচার মেথড, হিউরিস্টিক মেথড, ডিডাকটিশন মেথড না ড্রিল মেথড? আচ্ছা, নির্মাণ ভিত্তিক যে শিখন পদ্ধতি,
নির্মাণ মানে আমি বলেছি বহুবার, নির্মাণ হচ্ছে নির্মাণ করা। এবার কি নির্মাণ করা? জ্ঞান নির্মাণ করা। জ্ঞান আমরা কোথা থেকে পাবো? কোথা থেকে আসবে? জ্ঞান আসবে পূর্বের অভিজ্ঞতা থেকে। পূর্বের অভিজ্ঞতা এবং তার সাথে আর কি বর্তমান পরিস্থিতি, এর ফলে কিন্তু আমাদের জ্ঞান গঠিত হয়। তো তার পরিপ্রেক্ষিতে আমাদের সঠিক উত্তর কি হতে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে হ্যাঁ, অনুসন্ধান ভিত্তিক শিখন। পরের প্রশ্ন, যদি শিক্ষার লক্ষ্য হয় নলেজ ট্রান্সমিশন, তবে কোন পদ্ধতি সবচেয়ে উপযুক্ত? হিউরিস্টিক মেথড, প্রজেক্ট মেথড, লেকচার মেথড, প্রবলেম সলভিং মেথড? বলো। শুধুমাত্র মাথায় রাখো নলেজ ট্রান্সমিশন, তাহলে কোন মানে কোন পদ্ধতির কথা বলা হয়েছে? প্রজেক্ট মেথড কি? সেখানে তো নয়, প্রকল্প ভিত্তিক শিখন। ইউরিস্টিক মেথড কি? সেটা তো অনুসন্ধান ভিত্তিক শিখন, যদি কিছুটা সম্পর্কযুক্ত তবে পুরোটা নয়। এবং প্রবলেম সলভিং মেথড, যেখানেও কিন্তু শিক্ষার্থীরা অ্যাক্টিভলি শিক্ষাদান করতে পারবে, শুধু নলেজটা ট্রান্সফার করা নয়। তো এটার জন্য গুরুত্বপূর্ণ মানে সবচেয়ে যেটা বলা হচ্ছে সবচেয়ে উপযুক্ত হিসেবে আমরা যদি নিতে পারি লেকচার মেথড। ওকে, আচ্ছা, বাকিগুলো কিন্তু অ্যাক্টিভ বেস। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 9, খুব ভালো করে দেখতে হবে প্রত্যেকটা প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, নিচের কোন বক্তব্যটি লেকচার মেথড সম্পর্কে সবচেয়ে যথাযথ? লেকচার মেথড আমরা জানি বক্তৃতা ভিত্তিক শিক্ষণ পদ্ধতি, এবং যেটা শিক্ষক কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি, এর কিছু পজিটিভ নেগেটিভ দিক রয়েছে আমাদের। এটা সব শিক্ষার্থীর ব্যক্তিগত পার্থক্য বিবেচনা করে, এটা অনুসন্ধানমূলক শিক্ষার জন্য সর্বোত্তম, এটা স্বল্প সময়ে অধিক তথ্য প্রদানের জন্য কার্যকর, এটা সর্বাধিক শিশু কেন্দ্রিক। ভালো করে দেখো, লেকচার মেথড বলা হচ্ছে, এই লেকচার মেথড ধরো একসাথে অনেক শিক্ষার্থী রয়েছে, প্রায় 100-150, তো তাদের তো আমি ডিসকাশন মেথড, হিউরিস্টিক মেথড বা প্রজেক্ট মেথড বা প্রবলেম সলভিং মেথড এইভাবে তো আমার শিক্ষাদান প্রক্রিয়া কার্যকারী করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমি লেকচার মেথডটা করতে পারি, তবে হ্যাঁ, এক্ষেত্রে একজন প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকেরও অবশ্যই দরকার। তো কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এটা অল্প সময় অধিক তথ্য প্রদানের জন্য কার্যকর। দেখো পরের প্রশ্ন, একজন শিক্ষক একই পাঠে প্রথমে শিক্ষার্থীদের কিছু উদাহরণ থেকে নিয়ম আবিষ্কার করতে বললেন, তারপর সেই নিয়ম ব্যবহার করে নতুন সমস্যার সমাধান করতে দিলেন। এখানে কোন দুটি পদ্ধতির সমন্বয় ঘটেছে? লেকচার, হিউরিস্টিক, ইন্ডাকটিভ ডিডাকটিভ, ডিডাকটিভ লেকচার, হিউরিস্টিক লেকচার? বলো। এর সঠিক উত্তর হবে শিক্ষার্থীদের কিছু উদাহরণ দিলেন। আচ্ছা, তাহলে তো বোঝাই যাচ্ছে ইন্ডাকটিভ ডিডাকটিভ, তারপরে সমস্যা সমাধান করতে দিল। ঠিক আছে, অপশন বি। পরের প্রশ্ন, একজন গণিত শিক্ষক সূত্রটি আগে বলে দিলেন, তারপরে শিক্ষার্থীদের সেই সূত্র ব্যবহার করে 20টি সমস্যার সমাধান করতে বললেন। এই পদ্ধতি মূলত কোন ধরনের শিক্ষণকে উৎসাহিত করে? ডাইভার্জেন্ট থিঙ্কিং, কনভার্জেন্ট থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং, এক্সপ্লোরেটরি থিঙ্কিং? বলো। তার মানে আগে সূত্র, তারপরে সমস্যার সমাধান, তাহলে কোনটা হচ্ছে? কোনটা নেব আমরা সঠিক উত্তর? সঠিক উত্তর কিন্তু আমরা অপশন বি নেব, কনভার্জেন্ট থিঙ্কিং। তার আচ্ছা, শিক্ষার্থীদের সূত্র ব্যবহার করে 20টা সমস্যার সমাধান করতে বললেন। বেশ, চলো পরের প্রশ্ন, মানে কোয়েশ্চেন নাম্বার 12। প্রবলেম সলভিং মেথড উচ্চতর মানসিকভাবে গড়ে ওঠে। আচ্ছা, এর আগের প্রশ্নটা বলি, এই দুটো জায়গায়, এই যে ডাইভার্জেন্ট আর কনভার্জেন্ট, এই দুটো জায়গায় কিন্তু আমাদের একটু কনফিউশন তৈরি হবে। তো এর ডিফারেন্সিয়েশনটা কি রয়েছে, বা এই দুটো কি এক? আমরা কি কেউ জানি? এই দুটো কি এক না আলাদা? আচ্ছা, কারো যদি জানা থাকে
তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবে। একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে এই দুটো বিষয়ের পার্থক্যটা কি। এবং এখানে এটাও মানে প্রশ্ন আসতে পারে যে এখানে বি কেন হলো, এ কেন নয়। বোঝা গেল? প্রথমত এই দুটো কিন্তু একদমই এক নয়, সেই ধারণাটা থেকে বেরিয়ে আসতে হবে যে দুটো আলাদা। কারণ এই যে ডাইভার্জেন্ট থিঙ্কিং, এটা হচ্ছে একটা সমস্যার অনেক সম্ভাব্য উত্তর খোঁজা। হয়তো আমরা অনেকে জানি, যেমন সৃজনশীলতা, নতুন ধারণা তৈরিতে সাহায্য করা, আর কি কি হতে পারে, আর কি কি করা যায়, মানে একটা বিষয়কে নিয়ে নানাভাবে ভাবা আর কি। আর কনভার্জেন্ট যেটা, এটা সমস্যার সঠিক বা সর্বোত্তম উত্তর খোঁজে, যুক্তি দিয়ে, বিশ্লেষণ দিয়ে, তথ্যের ওপর নির্ভর করে সঠিক উত্তর কোনটা, এই ধরনের চিন্তা। এই ছোট একটু পার্থক্য আমাদের রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটা এসেছিলাম যে প্রবলেম সলভিং মেথড উচ্চতর মানসিক ভাবে গড়ে তোলে, এতে শিক্ষার্থীরা বিশ্লেষণ, অনুমান, পরীক্ষা ও মূল্যায়ন করে। এ ও আর সত্য, আর হলো এ সঠিক ব্যাখ্যা, এ ও আর সত্য, আর ব্যাখ্যা নয়, এ সত্য আর মিথ্যা, এ মিথ্যা আর সত্য। বলো এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ, এ ও আর সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। ওকে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 13, নিজের কোন পরিস্থিতিতে ডিডাকটিভ মেথড সবচেয়ে উপযুক্ত? নতুন ধারণা আবিষ্কারের জন্য, গবেষণামূলক শিক্ষার জন্য, পূর্বে শেখা নীতি প্রয়োগের জন্য, সৃজনশীলতা বৃদ্ধির জন্য। বলো কোনটা আমাদের সঠিক উত্তর? ডিডাকটিভ মেথড, আমরা কিন্তু প্রত্যেকেই জানি ডিডাকটিভ মেথড কি, আগে সূত্র তারপরে উদাহরণ। আর নতুন ধারণা আবিষ্কারের জন্য আগে সূত্র দরকার হবে না, গবেষণামূলক শিক্ষা নয়, সৃজনশীলতা আরো নয়, পূর্বে শেখা নিতে, মানে যেটা সব থেকে কার্যকারী বা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বলে আমাদের মনে হচ্ছে অপশন সি, পূর্বে শেখা নীতি প্রয়োগের জন্য। আচ্ছা, পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 14, একজন শিক্ষক প্রথমে শিক্ষার্থীদের বিভিন্ন উদাহরণ পর্যবেক্ষণ করালেন। ভালো করে বোঝো আগে প্রশ্নটা, খুব ভালো করে দেখো। শিক্ষার্থীরা নিজে থেকেই একটা সাধারণ নিয়ম আবিষ্কার করলো, পরে শিক্ষক সেই নিয়মটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করলেন। এখানে শিক্ষণ প্রক্রিয়ার মূল ভিত্তি কি? রিইনফোর্সমেন্ট, ডিসকভারি লার্নিং, প্রোগ্রামড লার্নিং, ভার্বাল লার্নিং। আচ্ছা, আবিষ্কার করলো, আবিষ্কারটাই শুধু একটু দেখো, তাহলে এখানে কোন অপশনটা টাচ পাচ্ছে? পরে শিক্ষক সেই নিয়মটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করলেন। এখানে শিক্ষণ প্রক্রিয়ার মূল ভিত্তি কি, কোনটা? আচ্ছা, ডিসকভারি লার্নিং, আবিষ্কার ভিত্তিক শিখন। ব্রুনার, যেটা ব্রুনারের আর কি, আবিষ্কার ভিত্তিক শিখন, যেখানে শিক্ষার্থীরা নিজের হাতে সক্রিয়তার মাধ্যমে শিক্ষা লাভ করবে, যাতে কিনা সেটা শিক্ষার্থীর কাছে অনেক বেশি অর্থবহ হয় এবং দীর্ঘদিন মস্তিষ্কে থাকে এবং বিষয়টা সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা নিতে পারে। শুধু ওই জ্ঞান প্রদান এবং জ্ঞান দানের মধ্যেই সীমাবদ্ধ কিন্তু এটা থাকবে না। আচ্ছা, পরের প্রশ্ন, অ্যাসারশন, ইন্ডাকটিভ মেথড শিক্ষার্থীর চিন্তা শক্তি বিকাশে সাহায্য করে। রিজনে বলা হচ্ছে এতে শিক্ষার্থীরা উদাহরণ পর্যবেক্ষণ করে সাধারণ নিয়মে পৌঁছায়। তো এ ও আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা, এ ও আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, এ সত্য আর মিথ্যা, এ মিথ্যা আর সত্য। বলো এটার সঠিক উত্তর কিন্তু আমরা নিয়ে নেব অপশন এ, এ ও আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। কোয়েশ্চেন নাম্বার 16, হিউরিস্টিক মেথডের মূলনীতি কি? লার্নিং বাই লিসেনিং, লার্নিং বাই ডিসকভারি, লার্নিং বাই মেমোরাইজেশন, লার্নিং বাই রিপিটেশন। তো হিউরিস্টিক মানে আমরা বলেছি অনুসন্ধানমূলক শিখনের মূল নীতি কি হবে? একটু আগেও আমরা এই কনসেপ্টটাকে নিয়ে একটা এমসিকিউ সলভ করেছি, লার্নিং বাই ডিসকভারি, অনুসন্ধান এবং আবিষ্কারমূলক শিখন।
ঠিক আছে, সম্পর্কযুক্ত রয়েছে, তো তার মূলনীতি অপশন বি। তাছাড়া মেমোরাইজেশন হয় না, রিপিটেশনও হবে না, লিসেনিংও হবে না। পরের প্রশ্ন, এক্সাম্পল রুল কোন পদ্ধতির বৈশিষ্ট্য? ডিডাকটিভ মেথড, ইন্ডাকটিভ মেথড, লেকচার মেথড, ডেমনস্ট্রেশন মেথড। আচ্ছা, প্রথমে উদাহরণ, তারপরে সূত্র। বাহ, এটা তো সব থেকে সোজা প্রশ্ন। ইন্ডাকটিভ, আর যদি বলো তো আগে রুল তারপরে এক্সাম্পল, তাহলে ডিডাকটিভ। আচ্ছা, 18, ওহো রয়েছে রুল তারপরে এক্সাম্পল কোন পদ্ধতির বৈশিষ্ট্য? ইন্ডাকটিভ মেথড, হিউরিস্টিক মেথড, ডিডাকটিভ মেথড, প্রজেক্ট মেথড। প্রত্যেকে কমেন্ট সেকশনে এই প্রশ্নটার উত্তর করো। আমি বলেই দিলাম, প্রত্যেকে কমেন্ট সেকশনে এই প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। কোয়েশ্চেন নাম্বার 19, প্রবলেম সলভিং মেথডের প্রথম ধাপ কি? সমাধান যাচাই, সমস্যা চিহ্নিতকরণ, তথ্য সংগ্রহ, অনুমান গঠন। আচ্ছা দেখো, যখন কোনো সমস্যা শিক্ষার্থীর সামনে দেয়া হবে তখন সেই সমস্যার উদ্দেশ্য, লক্ষ্য, বাস্তবিকতা বা সেটার প্রতিফলন সম্পর্কে যেমন শিক্ষকের স্বচ্ছ ধারণা থাকবে, তেমনি কিন্তু শিক্ষার্থীরও বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকবে। তো এই সমস্যাটার প্রথম ধাপ কি হবে? সমস্যা চিহ্নিতকরণ। আগে সমস্যাটাকে বুঝতে হবে যে কি সমস্যা রয়েছে, তারপরে তো গিয়ে সমাধান। তো সঠিক উত্তর যেটা অপশন বি। পরের প্রশ্ন দেখো, নিচের কোন উক্তিটি ইন্ডাকটিভ মেথড এবং হিউরিস্টিক মেথডের মধ্যে সূক্ষ্ম পার্থক্য নির্দেশ করে? উভয় ক্ষেত্রে শিক্ষার্থী সক্রিয় থাকে, উভয় ক্ষেত্রে শিক্ষক নির্দেশনা দেন, ইন্ডাকটিভ মেথডের নীতি আবিষ্কার মুখ্য, হিউরিস্টিক মেথডে আবিষ্কারের প্রক্রিয়া মুখ্য, উভয় ক্ষেত্রে সাধারণ থেকে বিশেষে যাওয়া হয়। বলো, এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য অবশ্যই অপশন সি, ইন্ডাকটিভ মেথডের নীতি আবিষ্কার মুখ্য আর কি, আর হিউরিস্টিক আবিষ্কার মুখ্য। এটা নিয়ে আমরা অলরেডি অনেক এমসিকিউ সলভ করে ফেললাম। পরের প্রশ্ন, গণিত শিক্ষায় কোন পদ্ধতিকে মেথড অফ ডিসকভারি বলা হয়? লেকচার, হিউরিস্টিক, ডিডাকটিভ, ডেমনস্ট্রেশন। বলো, এবার শিক্ষার্থীদের মধ্যে যে জায়গাটা কনফিউশন তৈরি হবে সেটা হবে হিউরিস্টিক হবে না ডেমনস্ট্রেশন হবে। এটা নিয়ে একটা মানে প্রশ্ন জাগবে, কারণ লেকচার নয় দেখে বুঝতে পারছে, এবং ডিডাকটিভও এক্ষেত্রে নয়। তাহলে কি সঠিক উত্তর? হিউরিস্টিক, কৌতূহল, কৌতূহল হবে। আর এই যে আবিষ্কার, বোঝা গেল, মেথড অফ ডিসকভারি আবিষ্কার, তার সঙ্গে কিন্তু হিউরিস্টিক মেথড বলা হয়। ডেমনস্ট্রেশন হচ্ছে প্রতিপাদনমূলক শিখন। নিচের কোন পদ্ধতিতে শিক্ষার্থী সর্বাধিক স্বাধীনতা পায়? লেকচার মেথড, ডিডাকটিভ মেথড, ইন্ডাকটিভ মেথড, হিউরিস্টিক মেথড। বলো, কোথায় শিক্ষার্থীকে একদম স্বাধীনতা দিয়ে শিক্ষা গ্রহণের সুযোগটা করে দেওয়া হয় বা শিক্ষা গ্রহণের সুযোগ পায়? সঠিক উত্তর এই যে হিউরিস্টিক, কৌতূহল ভিত্তিক বা অনুসন্ধানমূলক শিখন, যেখানে শিক্ষার্থীরা আবিষ্কারের ভিত্তিতে অনুসন্ধানমূলক পদ্ধতিতে শিক্ষা লাভ করবে। লেকচার নয়, ডিডাকটিভ নয়, ইন্ডাকটিভ তো এক্ষেত্রে নয়। সব থেকে স্বাধীনতা পায় এখানে, যেহেতু নিজে অনুসন্ধান করে সমস্যার সমাধান তারা করতে পারে। মানে সমস্যাটা কিভাবে সলভ করবে, কিভাবে এগোবে, সমস্তটা আর কি, সেটা নিজের ইচ্ছা এবং নিজের বুদ্ধি বা চিন্তন ক্ষমতা প্রয়োগ করেই। আচ্ছা, একটা শ্রেণীতে শিক্ষার্থীদের বয়স, অভিজ্ঞতা ও শেখার গতি ভিন্ন। শিক্ষক এমন পদ্ধতি ব্যবহার করতে চান যেখানে প্রত্যেকে নিজস্ব গতিতে অনুসন্ধান করতে পারে। লেকচার মেথড, হিউরিস্টিক মেথড, ডিডাকটিভ মেথড, ডিকটেশন মেথড। বলো। আচ্ছা, বয়স, অভিজ্ঞতা, শেখার গতি ভিন্ন, শিক্ষক এমন পদ্ধতি ব্যবহার করতে চান যেখানে প্রত্যেকে নিজস্ব গতিতে অনুসন্ধান। পাচ্ছ? তাহলে তোমরা তো ইজিলি বলতে পারবে এবার উত্তর কি হবে। ইজিলি তোমরা কমেন্ট সেকশনে উত্তর করো যে উত্তর কি হবে। অপশন বি। পরের প্রশ্ন, যদি শিক্ষক প্রধান উদ্দেশ্য হয় শিক্ষকের যে জ্ঞান অর্জনের চেয়ে জ্ঞান নির্মাণ, তবে কোন পদ্ধতি সবচেয়ে বেশি উপযোগী? লেকচার মেথড, ইন্ডাকটিভ মেথড, ডেমনস্ট্রেশন মেথড, ডিডাকটিভ মেথড। শুধুমাত্র জ্ঞান নির্মাণ, জ্ঞান নির্মাণ। বলো,
ভালো করে দেখো, যদি বলা হয় জ্ঞান নির্মাণ তাহলে কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ইন্ডাকটিভ। জ্ঞান নির্মাণ ইন্ডাকটিভ পদ্ধতিতে। কারণ তারা কিভাবে জ্ঞানটাকে নির্মাণ করছে, প্রথমে এক্সাম্পল, হ্যাঁ, উদাহরণ, এই টাইপের বিষয়গুলো আলোচনা থেকে তারপরে তারা সূত্রে যাচ্ছে। কাজে লেকচারের থেকে, ডেমনস্ট্রেশনের থেকে বা ডিডাকটিভের থেকে আমাদের ইন্ডাকটিভ মেথড সবচেয়ে বেশি কার্যকরী। আচ্ছা, এবার এই প্রশ্নটা একটু মন দিয়ে দেখো, এটা আরেকটু গভীর ভাবে চিন্তা করে উত্তর দেব। একজন শিক্ষক শিক্ষার্থীদের একটা জটিল সমস্যা দিলেন, তারা বিভিন্ন সমাধান খুঁজে বের করলো এবং নিজেদের যুক্তি ব্যাখ্যা করলো। এই পরিস্থিতিতে কোন মানসিক প্রক্রিয়া সবচেয়ে বেশি সক্রিয়? মেমোরাইজেশন, কন্ডিশনিং, কনভার্জেন্ট থিঙ্কিং, রিফ্লেক্টিভ থিঙ্কিং? বলো, এটার সঠিক উত্তর রিফ্লেক্টিভ। সব থেকে গুরুত্বপূর্ণ রিফ্লেক্টিভ। আচ্ছা, তো মোটামুটি আজকের আমাদের খুব গুরুত্বপূর্ণ ক্লাসে কিছু এমসিকিউ আমরা সলভ করলাম। যাদের বিষয় সম্পর্কে একটু ধারণা রয়েছে বা যারা অনেক আগে পড়েছিলে এখন পড়া থেকে একটু ডিটাচ হয়েছে, তাদের আশা করি এমসিকিউ গুলো দেখে ইন্ডাকটিভ, ডিডাকটিভ বা হিউরিস্টিক বা প্রবলেম সলভিং বা লেকচার, এগুলো নিয়ে কোনো কনফিউশন তোমাদের নেই। এবারে আমরা কিছু হোমওয়ার্ক প্রোভাইড করব। এবার তোমাদের প্রশ্ন থাকবে হোমওয়ার্কগুলো কি করে পাবো, কোথায় পাবো? বারবার বলছি, এই হোমওয়ার্কগুলো পাওয়ার জন্য মানে টেস্ট আইকিউ চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে কিন্তু হোমওয়ার্কগুলো প্রোভাইড করা হবে। তো ফার্স্ট যে হোমওয়ার্ক রয়েছে তোমাদের জন্য সেটা হচ্ছে, নিচের কোন পরিস্থিতিতে ইন্ডাকটিভ মেথড অপেক্ষা ডিডাকটিভ মেথড বেশি কার্যকর? কাজে কতটা ডিপ কনসেপ্ট থাকলে বা বিষয় সম্পর্কে কতটা স্বচ্ছ ধারণা থাকলে আমরা সঠিক উত্তরটা করতে পারবো। নতুন ধারণা আবিষ্কারের সময় গবেষণামূলক শিক্ষায় সময় কম এবং বিষয়বস্তু বেশি হলে সৃজনশীলতা বৃদ্ধির জন্য। পরের হোমওয়ার্ক কোয়েশ্চেন, একজন শিক্ষার্থী বলল, স্যার নিয়মটা আগে বললে আমি দ্রুত সমস্যাটা সমাধান করতে পারতাম। শিক্ষার্থী কোন পদ্ধতির প্রতি পরোক্ষ সমর্থন জানাচ্ছে? ইন্টারঅ্যাক্টিভ মেথড, হিউরিস্টিক মেথড, প্রজেক্ট মেথড না ডিডাকটিভ মেথড? কোনটা হবে আমাদের সঠিক উত্তর সেটা একটু বলতে হবে। তারপরে হোমওয়ার্কের কোয়েশ্চেন নাম্বার 28, কোন পদ্ধতিতে শেখা সবচেয়ে গভীর ও দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি? কারণ শিক্ষার্থী নিজেই জ্ঞান নির্মাণ করে। তো লেকচার মেথড, ডিডাকটিভ মেথড, হিউরিস্টিক মেথড, ডিক্টেশন মেথড? বোঝা গেল? হোমওয়ার্কের 29 নাম্বার কোয়েশ্চেন, একজন শিক্ষক লক্ষ্য করলেন যে শিক্ষার্থীরা নিজেরা সূত্র আবিষ্কার করতে গিয়ে অনেক সময় নষ্ট করছে, তাই তিনি প্রথমে সূত্র শিখিয়ে পরে অনুশীলন করানোর সিদ্ধান্ত নিলেন। আর সিদ্ধান্ত কোন পদ্ধতির প্রতি সমর্থন নির্দেশ দেয়? ইন্ডাকটিভ মেথড, হিউরিস্টিক মেথড, প্রজেক্ট মেথড না ডিডাকটিভ মেথড? খুব মানে সুন্দর একটা প্রশ্ন, খুব সুন্দরভাবে পড়ে ভালোভাবে বুঝে তারপর উত্তর করো। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, শেষ হোমওয়ার্ক কোয়েশ্চেন, অ্যাসারশন ডিডাকটিভ মেথডে শেখা তুলনামূলক দ্রুত হয় এবং রিজনে বলা হচ্ছে এতে শিক্ষার্থী নিজে নিয়ম আবিষ্কার করে। তো এ ও আর উভয় সত্য, এ সত্য আর মিথ্যা, এ মিথ্যা আর সত্য, উভয় মিথ্যা। বোঝা গেল? এই হোমওয়ার্ক গুলো কিন্তু তোমাদের প্রোভাইড করা থাকবে, তোমরা প্রত্যেকে হোমওয়ার্কের কোয়েশ্চেন করবে, অ্যান্সার দেবে। এবং ক্লাসটা যদি ভালো লাগে থাকে তাহলে প্রত্যেককে বলবে একটা লাইক করে শেয়ার করতে, কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, কতটা উপকার হচ্ছে সেটাও চাইলে জানাতে পারো। এবং যদি কোয়েশ্চেনগুলো কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে সেটাও জানাতে পারো, আমি চেষ্টা করব পরের ক্লাসে সেটা নিয়ে আলোচনা করার। আর আবারও বলছি যে তোমরা প্রত্যেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও আমাদের ক্লাসের প্রত্যেকটা পিডিএফ পাওয়ার জন্য, নোটসগুলো কালেক্ট করার জন্য এবং হোমওয়ার্কগুলো পাওয়ার জন্য। ওকে, তাহলে আজ এই পর্যন্তই। প্রত্যেকে খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে।